বৌমা, আজকে দুপুরবেলা কি রান্না করবে বলে ঠিক করেছো? সেই কোন সকালবেলা তো লুচি আলুর দম রান্না করে খাইয়েছো, এখন সেই খাবার হজম হয়ে গেছে, তাই দুপুরবেলা একটু ভালো কিছু রান্না করো। হ্যাঁ মা, আপনি যা বলবেন আমি তাই রান্না করে দেব। বৌদি, তুমি আজকে তাহলে মটর ডাল, লাউ পাতা বাটা আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি আর ভাত রান্না করো। আমার ভীষণ চিংড়ি মাছের মালাইকারি খেতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে যা যা রান্না করতে বলেছে সেগুলো রান্না করো, আর খাবারগুলো যেন সুস্বাদু হয়। একটা খাবারও যদি খেতে খারাপ হয় তাহলে কিন্তু আমার হাত আর তোমার পিঠ কথা বলবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে নতুন বৌমা ভীষণ ভয় পেয়ে যায়, আর সে তখনই রান্নাঘরে গিয়ে ভাবতে শুরু করে যে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে হয়। কারণ সে সব রকম রান্না ভালো করে করতে পারলেও চিংড়ি মাছের মালাইকারি ঠিক মতো রান্না করতে পারে না। তাই সে তার মাকে রেসিপি জানার জন্য ফোন করে। আর এমন সময় স্বপ্নার ননদ প্রিয়াঙ্কা রান্নাঘরে আসে, আর সে লুকিয়ে লুকিয়ে তার বৌদিকে নিজের মায়ের সঙ্গে ফোনে কথা বলতে শোনে। তখনই প্রিয়াঙ্কার এক মুহূর্ত দেরি না করে তার মায়ের কাছে গিয়ে বৌদির নামে নালিশ করে দেয়। বৌমা, তুমি এত কার সঙ্গে জোরে জোরে কথা বলছো? তোমাকে বলেছি না রান্নাঘরে রান্না করার সময় ফোন একদম ব্যবহার করবে না। তুমি গল্প করার সময় পাওনি? এখনই তোমাকে বাপের বাড়িতে ফোন করে গল্প করতে হবে? তুমি জানো না ফোনে কথা বললে রান্না করতে দেরি হয়ে যাবে? না মা, আসলে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করার রেসিপিটা একটু মায়ের কাছ থেকে জেনে নিচ্ছিলাম, কারণ আমি ঠিকমতো মিষ্টি আর নারকেলের দুধের পরিমাণটা বুঝতে পারি না। স্বপ্নে এই কথা বলা মাত্রই তার শাশুড়ি এবং ননদ ভীষণ পরিমাণে রেগে যায়, আর তারা রেগে গিয়ে নতুন বউয়ের হাত থেকে ফোন কেড়ে নেয় আর ফোন মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। এর ফলে স্বপ্না ভীষণ কান্নাকাটি করতে শুরু করে, কারণ বিয়ের আগে মেয়ের সঙ্গে কথা বলবে বলে স্বপ্নার বাবা মা তাকে নতুন ফোন কিনে দিয়েছিল, আর সেই ফোনটা আজকে স্বপ্নার অত্যাচারী ননদ এবং শাশুড়ি মা ভেঙে দেয়। এ কি মা, আপনি আমার ফোনটা ভেঙে দিলেন? এবার আমি কারোর সঙ্গে ফোনে কথা বলবো কি করে? আমি তো আর কাউকে কোনোদিনও ফোন করতেই পারবো না। এভাবেই দিনের পর দিন শাশুড়ি এবং ননদ মিলে নতুন বউয়ের উপর অত্যাচার করতে থাকে। আর প্রায় দিনই রতন যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে, সে তার বউয়ের আগে 5 আঙুলের দাগ দেখতে পায়। কিন্তু স্বপ্না কখনোই রতনকে সত্যি কথা বলে না। সে ভুলভাল কথা বলে রতনকে বুঝিয়ে দেয়, কারণ স্বপ্নার শাশুড়ি মা এবং ননদ তাকে শাসিয়ে রেখেছে যে রতনকে কিছু বললে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, বৌমা, বাথরুমে অনেক শাড়ি জামা কাপড় পরে আছে, যাও সেগুলো ধুয়ে পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে এসো, কারণ এতদিন বৃষ্টির পর আজকে একটু রোদ উঠেছে, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, যাও। মা, আজকে সকাল থেকে আমার পাগুলো ভীষণ ব্যথা করছে আর কোমরটাও খুব ব্যথা করছে। আজকে মনে হয় না আমি জামা কাপড়গুলো কাচতে পারবো। বরঞ্চ আপনি প্রিয়াঙ্কাকে বলুন ও জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেবে, কারণ বিয়ের সময় আমি যে ওয়াশিং মেশিনটা নিয়ে এসেছিলাম সেটা তো আপনার মেয়ের ঘরেই আছে। স্বপ্নার এমন কথা শুনে তখনই সেখানে তার ননদ প্রিয়াঙ্কা চলে আসে, আর সে তার বৌদির কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায়। আর তখনই প্রিয়াঙ্কা একটা লাঠি নিয়ে এসে তার বৌদির পায়ে বাড়ি মারে। এর ফলে ব্যথার চোটে স্বপ্না একেবারে কাঁদতে শুরু করে, আর কথায় কথায় শাশুড়ি মেয়ে এবং ননদ দুজনে মিলে বাড়ির বৌমাকে মারধর করে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে বলছো যে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুয়ে দিতে? সেই সকাল থেকে বাথরুমে জামা কাপড়গুলো পড়ে আছে, এতক্ষণ তোমার চোখ যায়নি? এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখো তো কটা বাজে। স্বপ্না ঘড়ির দিকে তাকিয়ে দেখে ইতিমধ্যেই ঘড়িতে বেলা 1টা বাজে, আর সে এতক্ষণ ধরে রান্নাঘরে তার শাশুড়ি মেয়ে এবং ননদের 5 মাস মতো রান্না করছিল। কিন্তু তার শাশুড়ি মেয়ে এবং ননদ কোনো রকমই বৌমার কোনো কথা শুনতে চায় না। এই বেলা 1টার সময় আমি ভাত না খেয়ে তোমার জন্য জামা কাপড় ধুতে যাব? তুমি চুপচাপ বাথরুমে গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দাও, আর মায়ের কথা মতো ছাদে গিয়ে মেলে দিয়ে এসো। ননদের মুখে এমন কথা শুনি স্বপ্নার আর কিছু বলার থাকে না। সে কাঁদতে কাঁদতে বাথরুমে চলে যায়, আর শরীর খারাপ নিয়ে বাথরুমের মেঝেতে বসে ভালো করে সার্ফ দিয়ে জামা কাপড় ধুতে শুরু করে। আর জামা কাপড় ধোয়া হয়ে গেলে সে ছাদে জামা কাপড়গুলো মেলতে চলে যায়। আর সে যখন ছাদে জামা কাপড় মেলে সেই সময় তার শাশুড়ি মা এবং ননদ খাবার টেবিলে খাবার নিয়ে বসে পড়ে। এই দেখ প্রিয়াঙ্কা, তোর বৌদি কেমন মাংস রান্না করেছে। 1 বাটি মাংসের মধ্যে 1 থালা সর্ষের তেল ভাসছে। এত তেল দিয়ে কেউ রান্না করে? আসলে গরিবের মেয়ে তো, কোনোদিনও হয়তো কিলো কিলো তেল রান্নাঘরে দেখেনি, তাই যত পেরেছে রান্নার মধ্যে তেল দিয়েছে। ঠিক বলেছো মা, এত তেল খেলে আমরা তো দিন দিন মোটা হয়ে যাব। কিন্তু তুমি চিন্তা করো না, আমি বৌদির আজকে এমন ব্যবস্থা করব যে বৌদি আর ভুলেও রান্নাতে এত তেল দেবে না। তুমি দেখো আমি কি করি।
প্রিয়াঙ্কা এই বলে মাংসের তরকারির বাটি নিয়ে ছাদে সিঁড়ির সামনে চলে যায় আর সেই মাংসের তরকারির বাটি থেকে অতিরিক্ত তেল সিঁড়ির মধ্যে ঢেলে রাখে আর আবার টেবিলে এসে খেতে বসে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই স্বপ্না যখন ছাদে জামা কাপড় মেলে নিচে নেমে আসে এমন সময় তেলের উপর তার পা পড়ে আর সে পা পিছলে একেবারে হুড়মুড় করে নিচে পড়ে যায় আর তার কোমরে ভীষণ পরিমাণে চোট লাগে। ওরে বাবা গো, মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও, আমার কোমর ভেঙে গেল। মা, প্রিয়াঙ্কা, তাড়াতাড়ি একবার এদিকে এসো, আমার কোমর হাত পা সব ভেঙে গেল। বাড়ির বউকে এরকম ভাবে কষ্ট পেতে দেখে অত্যাচারী শাশুড়ি এবং ননদ মনে মনে খুবই খুশি হয় আর তারা দেখে যে স্বপ্না যন্ত্রণায় ছটফট করছে। এর ফলে কিছুক্ষণ পরেই তারা বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসে। আসলে বাড়িতে ডাক্তারকে ডেকে নিয়ে আসার তাদের কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু স্বপ্না যদি রতনকে নালিশ করে সেই ভয়ে তারা ডাক্তার ডেকে নিয়ে আসে। দেখুন, ওনার হাতে পায়ে আর কোমরে ভীষণ পরিমাণে ব্যথা লেগেছে, তাই আমি ব্যান্ডেজ করে দিয়েছি। আর আপনাদের একটা খুশির খবরও দেওয়ার আছে, উনি 1 মাস হলো অন্তঃসত্ত্বা, সেই জন্য ওনার হাত পা আর কোমর ভারী হয়েছে। ডাক্তারবাবুর এমন কথা শুনে স্বপ্না ভীষণ পরিমাণে খুশি হলেও তার অত্যাচারী ননদ এবং শাশুড়ি মা একদমই খুশি হতে পারে না, কারণ এবার তারা বাড়ির বউকে ইচ্ছা মতো খাটাতে পারবে না। দেখুন মিসেস স্বপ্না, আপনি আজকে যেভাবে পড়ে গেছেন তাতে কিন্তু আপনার বাচ্চার ক্ষতি হতে পারতো, তাই এবার আপনাকেও সাবধানে চলাফেরা করতে হবে। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায় আর আবার স্বপ্নার শাশুড়ি মা এবং ননদ তাকে ভীষণ পরিমাণে কথা শোনাতে শুরু করে। তারা কথায় কথায় বলে দেয় যে সিঁড়িতে তারাই খাবারের অতিরিক্ত তেল ফেলে রেখেছিল। এর ফলে স্বপ্না মনে মনে তার শাশুড়ি মা এবং ননদের উপর ভীষণ বিতৃষ্ণা বোধ করে। তুমি একবারও ভেবো না যে তুমি অন্তঃসত্ত্বা বলে তোমাকে আমরা বাড়ির কাজ করাবো না, তোমাকে এখন বেশি বেশি করে বাড়ির কাজ করাবো। আর হ্যাঁ, যদি কোনোদিনও রান্নায় এত বেশি তেল দিয়েছো তাহলে কিন্তু আবার এরকম তেল ফেলে রাখবো যাতে তুমি পড়ে যাও আর এবার তোমার হাত পা সব ভেঙে যায়। এই বলে রচনা দেবী এবং তার মেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বউ অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে রতন প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সে তার বউয়ের এবং হবু বাচ্চার সুস্বাস্থ্যের জন্য ফ্রিজ ভর্তি ফল এবং বিভিন্ন রকম খাবার দাবার নিয়ে এসে রেখে দেয়। আর স্বপ্ন যখন সেই খাবার খেতে যায় তখন, বৌদি, তোমার এত বড় সাহস যে তুমি আমার আর মায়ের পারমিশন ছাড়া এরকম ফ্রিজ খুলে ফল খাচ্ছ? তুমি একদমই এসব ভালো ভালো খাবারে হাত দেবে না, এগুলো আমি আর মা খাবো। এই বলে প্রিয়াঙ্কা এবং রচনা দেবী স্বপ্নার সমস্ত ভালো ভালো খাবার এবং ফল পাকড় খেয়ে নেয় আর সেই খাবারের উচ্ছিষ্ট এবং ফলের খোসা ফেলে রাখে আর এর ফলে স্বপ্নাকে না খেয়ে থাকতে হয়। এভাবেই অন্তঃসত্ত্বা স্বপ্নার শরীর দিন দিন খারাপ হতে থাকে আর তার চোখের তলায় কালিও পড়ে যায়। একদিন, আচ্ছা স্বপ্না, আমি তো তোমাকে প্রত্যেকদিন বাজার থেকে কত ভালো মন্দ খাবার নিয়ে এসে দিচ্ছি, ফল কিনে নিয়ে আসছি, প্রোটিন পর্যন্ত কিনে নিয়ে আসছি, কিন্তু তোমার শরীর এরকম শুকিয়ে যাচ্ছে কেন? তুমি কি ভালো করে খাওয়া দাওয়া করছো না নাকি বলো তো? এই শুনে স্বপ্নার চোখে জল চলে আসে আর সে যখন রতনকে সত্যি কথা বলতে যাবে তখনই সেখানে রতনের মা এবং বোন চলে আসে। আর বলিস না বাবা, তুই তো সারাদিন কাজে ব্যস্ত থাকিস, আমি আর তোর বোনই তো সবসময় তোর বউয়ের খেয়াল রাখি, ভালো করে খাওয়া দাওয়া করতে বলি, কিন্তু তোর বউ তো কিছুতেই আমাদের কোনো কথা শোনে না আর সবসময় আমাদের সঙ্গে খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া করে। তুই তোর বউকে একটু ভালো করে বকা দে আর বল যাতেও আমাদের কথা শুনে চলে। এভাবে শাশুড়ি মা এবং ননদ দুজনে মিলে রতনের সামনে সব দৃশ্য একেবারে উল্টো ভাবে প্রতিস্থাপন করে আর যা রতন অক্ষরে অক্ষরে বিশ্বাস করে। এভাবে মিথ্যা চাদর দিয়ে প্রত্যেক দিন বদমাইশ শাশুড়ি মা এবং ননদ সত্যিটাকে ঢাকা দেয়। আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর 9 মাস পর স্বপ্নে একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু মেয়ে হয়েছে বলে অত্যাচারী শাশুড়ি এবং ননদ বউয়ের উপর আরো বেশি বেশি করে অত্যাচার করে, এমনকি তারা সেই বাচ্চা মেয়েটিকে কোলে পর্যন্ত নিতে চায় না। আর এভাবেই দেখতে দেখতে 8 বছর কেটে যায়। ইতিমধ্যে প্রিয়াঙ্কারও বিয়ে হয়ে যায়, কিন্তু সে এতটাই কূটনৈতিক ছিল যে বিয়ের পরও বেশিরভাগ দিন সে বাপের বাড়িতে এসেই পড়ে থাকে। মা, আমি ঠিক করেছি আমার মেয়েকে আমি সুইমিং ক্লাসে ভর্তি করব, কারণ ও অনেক লম্বা আর এরকম হাইটে ও সুইমিং শিখতে পারলে ওর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে। রতন সকালবেলা অফিসে বেরিয়ে গেছে, ওর কাছ থেকে আমি পারমিশন নিয়েছি, তাই আমি এখন আমার মেয়েকে নিয়ে যাচ্ছি সুইমিং শেখাতে। তুমি তোমার মেয়েকে সাঁতারের ক্লাসে ভর্তি করবে? আমাদের বাড়ির মেয়ের এরকম ছোট ছোট পোশাক পরে লোকের সামনে সাঁতার কাটবে? এটা তো আমি মেনে নেব না। ওই তো একখানা বিচ্ছিরি মেয়ে হয়েছে, তাতে আবার ওকে সাঁতার শেখানোর কি আছে? বাড়িতে বসিয়ে রাখো আর পারলে পড়াশোনা ছাড়িয়ে দাও, কিছুদিন পর ওর বিয়ে দেব, শুধুমাত্র 15 বছর হওয়ার অপেক্ষা।
আপনি এতদিন আমার উপর অনেক অত্যাচার করেছেন, আমি চুপ করে এতগুলো বছর সহ্য করেছি, কিন্তু এখন আমার মেয়ের জন্য আমি আর একটাও খারাপ কথা শুনবো না। আমি আমার মেয়েকে স্বাধীনভাবে মানুষ করতে চাই, যাতে ওর নিয়তি আমার মতো না হয়। স্বপ্নার মুখে এত বড় কথা শুনে প্রিয়াঙ্কা এবং তার মা রেগে গিয়ে স্বপ্নাকে মারধর করতে শুরু করে। আর স্বপ্নার ছোট্ট বাচ্চা মেয়ে নিজের মাকে বাঁচাতে গেলে বদমাইশ শাশুড়ি এবং ননদ দুজনে মিলে স্বপ্নার মেয়েকেও মারধর করে। এরকম ভাবে দুজনে মিলে মা এবং মেয়ের উপর অত্যাচার করে। আর এমন সময় হঠাৎ করে দরজার কলিং বেল বেজে ওঠে। রচনা দেবী এবং প্রিয়াঙ্কা তখন খুবই ভয় পেয়ে যায়। আর তারা দরজা খুলে দেখে যে স্বপ্নার দূর সম্পর্কের দাদা অতনু দাঁড়িয়ে আছে, কিন্তু তারা অতনুকে বাড়িতে ঢুকতে দিতে চায় না। আর তাই অতনু জোর করে বাড়ির মধ্যে ঢুকে আসে। কি ব্যাপার দিদি, কেমন আছিস? কত বছর পর তোর সাথে আমার দেখা হলো, আর তোর শাশুড়ি মা ননদ আমাকে তোর বাড়িতে ঢুকতে দিচ্ছিল না কেন বলতো? কি হয়েছে বলতো? আঙ্কেল আঙ্কেল, জানো তো ওরা না আমার মাকে খুব মেরেছে। দেখো মায়ের গালে দাগ পড়ে গেছে, আর আমাকেও মেরেছে। আমি সুইমিং শিখতে যাব বলে আমার ঠাম্মা আর পিসি আমাকে সুইমিং ক্লাসে যেতে দেবে না, আর তাই মা বলেছে বলে ওরা আমাদের দুজনকে খুব মেরেছে। ওরা আমাদেরকে প্রত্যেকদিন মারে। অতনু স্বপ্নের মেয়ের মুখে এমন কথা শুনে তার বোনের মুখের দিকে তাকায়। আর সত্যি অতনু দেখে যে স্বপ্নার গায়ে এবং মুখে মারের দাগ। এমন পরিস্থিতিতে স্বপ্না আর সত্যি কথা চেপে রাখতে পারে না। সে তার ভাইকে সব সত্যি কথা বলে দেয়। আর প্রিয়াঙ্কা দেবী এবং রচনা দেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তারা নিজেদের দোষ ঢাকতে চাইলে অতনু তাদেরকে ছেড়ে কথা বলে না, কারণ অতনু শহরের একটা বড় পুলিশ অফিসার ছিল। আর সে ট্রান্সফার হয়ে এই শহরে এসেছে বলে আজকে তার বোনের সঙ্গে দেখা করতে আসে। কিন্তু দেখা করতে আসার পর যে সে এরকম দৃশ্য দেখতে পাবে সেটা অতনু স্বপ্নেও ভাবতে পারেনি। তাই তখনই অতনু রতনকে ফোন করে, আর ফোন করে সব সত্যি কথা বলে। রতন তখনই বাড়িতে এলে তার মা এবং বোনকে পুলিশের হাতে তুলে দেয়। এর ফলে সেদিনের পর থেকে স্বপ্নাকে আর কখনো শাশুড়ি মা এবং ননদের অত্যাচার সহ্য করতে হয় না। রীতা এবং প্রিয়া দুই যমজ বোন। তারা দেখতে একই রকমের, তাদের মধ্যে সৌন্দর্যের কোনো পার্থক্য থাকে না। সেই সাথে তাদের দুই বোনের মধ্যে খুবই মিল ভালোবাসাও থাকে। এক যমজ বোন আরেক যমজ বোনকে ভীষণ ভালোবাসে। তাদের যেহেতু দেখতে একই রকমের, তাই তাদেরকে চিনতে গিয়ে সকলকে বেশ ভালোই মাথার ঘাম পায়ে ফেলতে হয়। একদিন প্রিয়া ঘরে মন খারাপ করে বসে আছে, তখন রীতা তার কাছে আসে। কিরে বোন, তুই এরকম মন খারাপ করে বসে আছিস কেন? ভুলে যাস না আমি কিন্তু তোর থেকে 5 মিনিটের বড়, তাই তোর মুখ বাংলার 5-এর মতো দেখে আমি কিন্তু সব বুঝতে পারি। দেখ, আমার এখন তোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। মনে আছে আমি তোকে রাজের কথা বলেছিলাম? ওর মা ওকে অন্য বাড়িতে বিয়ে দেবে বলে ঠিক করেছে। হ্যাঁ, মনে থাকবে না কেন? আমি তো দেখতাম তুই প্রায় দিনই মিথ্যা কথা বলে ওই রাজের সঙ্গে দেখা করতে চলে যেতিস। এখন আবার ওর মা ওকে অন্য জায়গায় বিয়ে দেবে কেন? রাজ তো তোকে ভীষণ পছন্দ করে, তাহলে ওর তো তোকেই বিয়ে করা উচিত। ওর যে বাড়িতে সম্বন্ধ ঠিক হয়েছে, সেই মেয়েটার বাবা নাকি গৃহপ্রবেশের সময় মেয়েটাকে অনেক দামি দামি জিনিসপত্র আর গহনাগাটি উপহার হিসেবে দেবে। তাই রাজের মা গহনাগাটির লোভে পড়ে ছেলেকে বড়লোক মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু রাজ এই বিয়েটা করতে চায় না, ওর মা ওকে বিয়ে করার জন্য জোর করছে। তুই একদম চিন্তা করিস না, এসব ব্যাপার নিয়ে মন খারাপ করতে নেই। আমি দেখছি কি করা যায়, তুই মন খারাপ করবি না, কেমন? এভাবেই রীতা তার বোনকে কোন রকমের সান্ত্বনা দেয় এবং সে তখনই রাজকে ফোন করে। রীতা প্রিয়ার সঙ্গে রাজের বিয়ে দেবে বলে ঠিক করে। দেখো রাজ, বেশ কিছু বছর হয়ে গেছে তুমি আমার বোনের সঙ্গে সম্পর্কে আছো, তাই কিন্তু রীতাকে বিয়ে করতেই হবে তোমাকে। তুমি কালকে রেজিস্ট্রি অফিসে সকাল 10টা নাগাদ চলে আসবে। আমি আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দেব। কিন্তু আমার মা যদি এই ব্যাপারে জানতে পারে, তাহলে তো প্রিয়াকে খুব অপমান করবে। আমি বুঝতে পারছি না আমি কি করব। না আমি প্রিয়াকে ছাড়তে পারছি, না বিয়ে করে ঘরে নিয়ে আসতে পারছি। এইসব আবার কি কথাবার্তা? তুমি শুধু কালকে পাঞ্জাবি পরে রেজিস্ট্রি অফিসে চলে আসবে, তাহলেই হবে। এই বলে রীতা ফোন রেখে দেয়। সে তার বোনকে এই খুশির খবর জানালে প্রিয়ার আনন্দের আর ঠিকানা থাকে না। প্রিয়া তখনই রাজের সঙ্গে নিজের বিয়ে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। পরের দিন সকালবেলা প্রিয়া সুন্দর করে শাড়ি পরে তৈরি হয়। সেই সময় রীতা তার কাছে এসে বলে, বোন, আজকে তোর বিয়ে, তুই আজকে অন্তত পার্লারে গিয়ে সেজে আয়, কারণ এখনো তো 2 ঘন্টা বাকি আছে। আমি গিয়ে তোর জন্য রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করছি, আর তুই সুন্দর করে সেজে গুজে রেজিস্ট্রি অফিসে চলে আসবি, কেমন? কিন্তু দিদি, আমি যদি পার্লারে সাজতে যাই আর ওদিকে যদি দেরি হয়ে যায় তখন কি হবে?
আরে কিচ্ছু দেরি হবে না, কারণ তুই যেই পার্লারে সাজতে যাবি সেখান থেকে রেজিস্ট্রি অফিসের ডিস্টেন্স মাত্র 8 ঘন্টা। তাই তুই এখনই তাড়াতাড়ি বেরিয়ে পড় আর সেজে গুজে একটা ক্যাব বুক করে রেজিস্ট্রি অফিসে চলে আসবি, ঠিক আছে? প্রিয়া তার দিদির কথা মতো তাড়াতাড়ি পার্লারে সাজতে চলে যায়। অন্যদিকে রীতা রেজিস্ট্রি অফিসে গিয়ে পৌঁছায়। প্রায় 1.5 ঘন্টা পর রাজও সেখানে চলে আসে, কিন্তু এর আগে রাজ কখনো প্রিয়ার যমজ বোনকে চোখে না দেখায় সে বিশ্বাস করতে চায় না যে তার চোখের সামনে প্রিয়ার যমজ বোন দাঁড়িয়ে আছে। কি হলো প্রিয়া, তুমি কার জন্য অপেক্ষা করছো? চলো আমরা তাড়াতাড়ি করে বিয়ে করে নিই, কেননা আমি বাড়ি থেকে মিথ্যা কথা বলে এসেছি। যদি মা একবার জানতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। উনি কিন্তু এখানে এসে আমাদের বিয়েটা আটকে দেবেন। আমি প্রিয়া নই, আমি রীতা। আমার বোন পার্লারে সাজতে গেছে। তুমি কোথাও একটা ভুল করছো রাজ, কিন্তু এখনো কেন যে আসলো না কি জানি, আমার আর ভালো লাগছে না। প্লিজ তুমি এই সময় আর কি বেরো না। আমি আমার ভাইকে অনেক বুঝিয়ে আমার সাথে নিয়ে এসেছি, ও পাহারা দিচ্ছে। ততক্ষণ আমরা বিয়েটা সেরে ফেলি, চলো। কিন্তু রীতা কিছুতেই রাজকে বুঝিয়ে পারে না যে সে প্রিয়া নয়, সে হলো প্রিয়ার যমজ বোন রীতা। অন্যদিকে প্রিয়া সেজেগুজে রেজিস্ট্রি অফিসে আসবে সেই সময় রাস্তার মাঝে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় আর সারা রাস্তা জুড়ে গাড়ির ভীষণ জ্যাম হয়ে যায়। ফলে প্রিয়ার ক্যাব কিছুতেই এগিয়ে যেতে পারে না। সেই সাথে প্রিয়ার ফোনের চার্জও শেষ হয়ে যায়, তাই সে রীতাকে ফোন করে কোনো কিছু জানাতেও পারে না। এবার কি হবে? আমি বারবার দিদিকে বলেছিলাম পার্লারে সাজাগোজা করার কোনো প্রয়োজন নেই, তবুও দিদি জোর করে আমাকে সাজতে পাঠালো আর আমি রাস্তায় জ্যামে আটকে গেলাম। দাদা একটু তাড়াতাড়ি গাড়িটা চালান না। আমি কি করবো বলুন দিদি? রাস্তায় যদি এত গাড়ির জ্যাম থাকে আমি কিভাবে গাড়ি চালাবো? তাই আপনার যদি তাড়াহুড়ো থাকে আপনি নেমে হেঁটে চলে যেতে পারেন। অন্যদিকে বিয়ের সময় পেরিয়ে যেতে থাকলে রীতা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সেই সাথে রাজও ভীষণ পরিমাণে বিরক্ত হয়ে ওঠে। সে রীতার কোনো কথা না শুনেই রেজিস্ট্রি কাগজে সই করে দেয় আর রীতাকে কাগজে সই করতে বাধ্য করে। রীতাও কিছু বুঝতে না পেরে রাজের সম্মান বাঁচানোর জন্য রেজিস্ট্রি কাগজে সই করে দেয়। সই করার পর রাজ এবং রীতা স্বামী স্ত্রী হয়ে যায়। যাক, বাঁচা গেল প্রিয়া। এরপর আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। সুতরাং মা যদি এখন কিছু বলেও আমার আর কোনো ভয় নেই। আমি এবার আমার বউকে নিয়ে বাড়িতে গিয়ে উঠবো আর আমার মা তো আমার গৃহে প্রবেশ করবে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি ভুল করে প্রিয়াকে নয় আমাকে মানে রীতাকে বিয়ে করেছো। এখন বোন যদি এই ঘটনা জানতে পারে তাহলে ও তো মরে যাবে। এবার আমি কি করব? ঠিক এমন সময় প্রিয়া দৌড়াতে দৌড়াতে রেজিস্ট্রি অফিসে এসে পৌঁছায়। সে যখন দেখে যে রাজের পাশে রীতা বউ সেজে দাঁড়িয়ে আছে তখন তার মাথা একেবারে ঘুরে যায়। অন্যদিকে রাজ এবং তার ভাই প্রীতম নিজেদের চোখে বিশ্বাস করতে পারে না দুই বোনকে পুরোপুরি একই রকমের দেখতে। তাই তারা কিছুতেই শনাক্ত করতে পারে না কোনটা প্রিয়া এবং কোনটা রীতা। বোন, তোর এখন আসার সময় হলো। আমি কতবার তোকে ফোন করেছি, তোর কোনো আইডিয়া আছে? শেষ পর্যন্ত বিয়ের সময় পেরিয়ে যাবে বলে রাজের অসম্মান হচ্ছে দেখে আমি রাজকে বিয়ে করে নিয়েছি। তুই রাজকে বিয়ে করে নিয়েছিস মানে? আমার জন্য আর একটু অপেক্ষা করতে পারলি না তোরা? আমার এখন মনে হচ্ছে তুই আমাকে ইচ্ছা করে সকালবেলা পার্লারে সাজতে পাঠিয়েছিলিস যাতে তুই রাজকে বিয়ে করতে পারিস। আজকে শুধুমাত্র আমাদের দুজনকে একরকম দেখতে বলে আমাকে এরকম কষ্ট পেতে হলো। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা কে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাদের দুই বোন কি একেবারে একই রকম দেখতে? সুতরাং আমি চিনবো কি করে কে আমার বউ? একদম নাটক করো না রাজ। 2 বছর ধরে আমার সঙ্গে সম্পর্ক রেখেছো কিন্তু এখনো পর্যন্ত আমাকে চিনে উঠতে পারোনি। তুমি আমার দিদির সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছো আর দিদিকে বিয়ে করে নিলে। এভাবেই সকলের মধ্যে বিষয়টা ভীষণ পরিমাণে গুলিয়ে যেতে থাকে। তখন প্রীতম প্রিয়ার কান্না থামানোর জন্য তাকে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয় আর প্রিয়াও রাগের চোটে প্রীতমকে বিয়ে করার জন্য সম্মতি দিয়ে দেয়। ফলে প্রিয়া এবং প্রীতম দুজনেই তখন রেজিস্ট্রি ম্যারেজ করে। এভাবেই দুই ভাই দুই যমজ বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। রাজ এবং প্রীতমের মা কমলা দেবী এরকম যমজ বোনকে দেখে খুবই অবাক হয়, এমনকি তার মাথাও ঘুরে যায়। সে বিশ্বাস করতে পারে না যে তার দুই ছেলে একই রকমের দুই যমজ বোনকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে। তোরা দুই ভাই মিলে একই রকম দেখতে দুটো মেয়েকে কোথায় পেলি? আর আমাকে জিজ্ঞাসা না করে তোরা বিয়ে করে বউ বাড়িতে নিয়ে চলে এলি? এরা নিজেদের সঙ্গে কোনো দামি দামি জিনিসপত্রও নিয়ে আসেনি, তাই আমি এদের গৃহপ্রবেশ করাতে পারবো না। প্লিজ মা, তুমি রাগ করো না, আমি তোমাকে সব ঘটনা খুলে বলছি। এই বলে রাজ তার মাকে সব ঘটনা বলে। কমলা দেবী তার দুই ছেলের কথা শুনে হেসে ওঠে। নিজের মাকে না জানিয়ে বিয়ে করলে এরকমই হয়, কিন্তু এরা দুই বোনে যখন যমজ তখন জিনিসপত্র তো ডবল ডবল নিয়ে আসা উচিত। কেমন ফাঁকা হাতে শ্বশুর বাড়িতে চলে এসেছে এরা। শাশুড়ি মায়ের এমন কথা শুনে রীতার খুবই খারাপ লাগে, তাই সে নিজের এবং তার বোনের অপমান কিছুতেই সহ্য করতে পারে না।
আপনার এত জিনিসপত্রের লোভ কেন? আপনি যদি আপনার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার সিদ্ধান্ত না নিতেন তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। আমার বোনের তো এই বাড়িতে রাজের বউ হিসেবে আসার কথা ছিল, কিন্তু সেখানে আমি ফেসে গেলাম। তার উপর আপনি লোভীদের মতো এখনো জিনিসপত্র চাইছেন। আপনি গৃহপ্রবেশ করবেন কিনা বলুন, তা না হলে আমি এমনিই বাড়িতে ঢুকে যাচ্ছি। বাবারে বাবা, এই মেয়ে একেবারে ধানি লঙ্কা। তোমার বাপের বাড়ি থেকে দামি দামি জিনিসপত্র নিয়ে না আসলে আমি তোমাদের গৃহপ্রবেশ করাবো না। দুই যমজ বোন ডবল ডবল জিনিসপত্র নিয়ে এসো, তাহলেই তোমরা এই বাড়িতে ঢুকতে পারবে, তার আগে নয়। এই বলে কমলা দেবী সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। দুই বোন যেহেতু শ্বশুর বাড়িতে প্রবেশ করতে পারে না, সেই কারণে তারা দুজনেই বাইরে দাঁড়িয়ে থাকে। কিন্তু প্রিয়া কিছুতেই কোনো রকম কথা বলতে চায় না। দুই যমজ বোন তাদের স্বামীদের সঙ্গে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এমন সময় হঠাৎ করে আকাশ কালো করে আসে আর ভীষণ জোরে ঝড় উঠতে শুরু করে। এমন ঝড়ঝঞ্ঝা দেখে তারা সকলেই ভয় পেয়ে যায়। এবার কি হবে? এখনো পর্যন্ত আমাদের গৃহপ্রবেশ হয়নি, তাই আমরা শ্বশুর বাড়িতে ঢুকতে পারছি না। আর শাশুড়ি মা ওদিকে নিজেকে ঘরে বন্ধ করে বসে আছে। এখন যদি ঝড়ের গতিবেগে আমরা উড়ে যাই তাহলে তো আমরা প্রাণে বাঁচতেও পারবো না। আমি কিছু জানি না রে দিদি, তুইও তো আমার মতো এই বাড়িতে বউ হয়ে এসেছিস। এবার তুই চিন্তা কর যে কিভাবে গৃহপ্রবেশ হবে আর আমরা কিভাবে বাড়িতে ঢুকবো। তা না হলে ঝড় যদি আমাদেরকে উড়িয়ে নিয়ে যায়, আমি উড়ে যাব। এরকম একটা অচেনা মানুষের সঙ্গে ঘর করার থেকে উড়ে যাওয়া অনেক ভালো। প্রীতম তার বউয়ের কথা শুনে মন খারাপ করে, কিন্তু সেই সময় ঝড়ের গতিবেগ আরো তীব্র হওয়ায় সকলের বুক কেঁপে ওঠে। হঠাৎ করে এমন সময় ঘরের ভেতর থেকে কমলা দেবীর চিৎকার শোনা যায়। ওরে বাবারে, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। ঝড়ে আমার ঘরের চাল ভেঙে মাটিতে পড়ে গেছে। এবার কি হবে? সারা ঘর বৃষ্টিতে আর ঝড়ে একেবারে ভেসে যাচ্ছে। আমাকে কেউ বাঁচাও। শাশুড়ি মায়ের এমন চিৎকার শুনে রীতি এবং প্রিয়া কিছুতেই বাইরে দাঁড়িয়ে থাকতে পারে না। তারা নিজেদের গৃহপ্রবেশের কথা ভুলে গিয়ে দৌড়ে দুজনে মিলে ঘরে ঢুকে পড়ে। তারা কোনো মতে ঘরের দরজা খুলে শাশুড়ি মাকে সেই ঘর থেকে উদ্ধার করে নিয়ে আসে। কমলা দেবীর বাড়ি অনেক পুরানো হওয়ায় ঝড়ে প্রত্যেকটা ঘরের চাল ভেঙে পড়ে যায়। শুধুমাত্র দুই যমজ বোনের জন্য কমলা দেবী বিপদের হাত থেকে রক্ষা পায়। তারা সেই ভাঙা ঘরে কোনো মতে মাথায় প্লাস্টিক চাপা দিয়ে বসে থাকে। আমার সারা বাড়ি বৃষ্টিতে ভিজে যাচ্ছে। কতবার রাজ আর প্রীতমকে বলেছি বাড়িঘর সারিয়ে দে, কিন্তু ওরা আমার কথা শুনতে চায় না। সেই কারণে আমি ভেবেছিলাম বড়লোক বাড়ির মেয়েকে বাড়ির বউ করে আনবো, আর তাদের টাকা দিয়েই আমি বাড়িটা সারিয়ে নেব। সত্যি মা, আপনি পারেনও বটে। এখন এসব চিন্তা বাদ দিন, আগে কিভাবে প্রাণে বাঁচবো সেটা চিন্তা করুন। আপনি আমাদের দুই যমজ বোনের গৃহপ্রবেশ অনুষ্ঠান পালন করেননি বলে ঈশ্বর আপনাকে শাস্তি দিয়েছে। সেই কারণে দেখুন, আপনাকেও কিন্তু বাড়ি ছাড়া হতে হলো। রীতার কথা শুনে কমলা দেবী একেবারে চুপ করে থাকে। তার কাছে উত্তর দেওয়ার মতো কোনো কিছু থাকে না। দিদি একদম ঠিক কথাই বলেছে। এই ঝড়ের মধ্যে আমরা ছিলাম বলে আপনি প্রাণে বেঁচে গেলেন। শুনুন, ঝড় থেমে গেলে আমি আর আমার দিদি দুজনে মিলে আমাদের বিয়ের সমস্ত গহনা দিয়ে আপনার বাড়িটা সারিয়ে দেব। তারপর আপনি নতুন বাড়িতে আমাদের দুই বোনের গৃহপ্রবেশ করাবেন। ঠিক আছে তো? ঠিক আছে তো? এবার আপনার কোনো আপত্তি নেই আশা করি। দুই যমজ বোনের কথা শুনে কমলা দেবী খুবই খুশি হয়। ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হলে তারা কোনো মতে প্রতিবেশীদের বাড়িতে গিয়ে প্রাণে বাঁচে। পরের দিনই দুই যমজ বোন নিজেদের গহনা বিক্রি করে রাজ এবং প্রীতমকে বাড়ি সারাতে সাহায্য করে। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমার পুরানো বাড়ি তোমরা সারিয়ে দিয়েছো, তাই এবার আমি আমার দুই যমজ বৌমার খুবই সুন্দর করে গৃহপ্রবেশের অনুষ্ঠান করব। এই বলে কমলা দেবী তার নতুন বাড়িতে দুই যমজ বোনের গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করে। ধীরে ধীরে একসঙ্গে সংসার করার ফলে রাজ এবং রীতার মধ্যে যেমন বন্ধুত্ব হয়, তেমনি প্রীতম এবং প্রিয়াও দুজন দুজনকে পছন্দ করে ফেলে। এভাবেই তারা সকলে সুখে শান্তিতে সংসার করতে থাকে।